রাতে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে হজ যাত্রার খরচ কমানোর আশ্বাস। রাজধানীর ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি চরমে, জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, দাবি প্রতিমন্ত্রী। হামির উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, টিকার পর্যাপ্ত মজুদ আছে, সংক্রমণ কমার আশা স্বাস্থ্যমন্ত্রী। হরমুজ প্রণালী খুলে দিল ইরান, বিশ্ববাজারে কমছে তেলের দাম, শীঘ্রই যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের। আসসালামু আলাইকুম, নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুক্রবার রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে হজ যাত্রায় খরচ কমানোর আশ্বাস দিয়েছিলেন। এ সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি অনুরোধ জানান তিনি। দেশের সব মানুষ একসাথে কাজ করে যেন দেশকে বিপদ থেকে বের করে আনতে পারে, সেজন্য হজ যাত্রীদেরকে দোয়া করার আহ্বানও জানান তারেক রহমান। এর আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। পবিত্র মক্কার পথে যাত্রা করা কাবার মেহমানদের সাথে বিমানের ভেতরে সৌজন্য সাক্ষাৎ করে সৌহার্দ্য বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হজ যাত্রার প্রথম ফ্লাইটের যাত্রীদের সাথে কুশল বিনিময় শেষে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চান হজ যাত্রীদের কাছে। দেশের মানুষের জন্য দোয়া করবেন, দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দেশ ও জনগণের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপগুলো যেন বাস্তবায়ন করা সম্ভব হয়, সেজন্য দোয়া কামনা করেন তারেক রহমান। মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তার সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের দেশ থেকেও কেউ তো যাবেন, আরো অনেক হাজি যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এর আগে আশকোনা হাজি ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে অবস্থানকারী হাজিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এবার হজে যেতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অনেকদিন থেকেই তো ইচ্ছা, এখন আজকে সেই আশা মনে করেন যে পূরণ হলো। হজ ক্যাম্পে পাও দিলাম। আল্লাহ যেন হজ যেন আমার সব বেদর জন্য সঠিকভাবে করতে পারি এবং আল্লাহ যেন কবুল করে। ফিলিংস খুব সুন্দর, এখানকার ব্যবস্থাপনা আরো সুন্দর। এবার নতুন একটা সিস্টেম দেখছি যে স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সবকিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন ধর্মপ্রাণ মানুষ সৌদি আরব যাচ্ছেন পবিত্র হজ পালনে। ২০৫টি ফ্লাইটের মাধ্যমে ২১শে মে পর্যন্ত চলবে এই হজ যাত্রা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, হজের উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে। আগামী বছর হজ আরও সুষ্ঠু ও সুন্দর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রথম হজ ফ্লাইট উদ্বোধনের পর ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসাবে নিয়োগ দিয়েছেন। কামলা হিসাবে হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হয়েছে, আপনারা স্বীকার করবেন। রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের নজিরবিহীন লাইন, পাম্পগুলোতে রাত থেকে তেলের লাইনে দাঁড়াচ্ছেন গ্রাহকরা। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, সরবরাহ অনুযায়ী তেল দিচ্ছেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য রাত গড়িয়ে দিন, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ অপেক্ষার ধকল কাটাতে চালকদের ক্লান্ত শরীর চায় একটু বিশ্রাম। রাজধানীর আসাদগেট এলাকায় পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারির দৃশ্য এটি। জিয়া উদ্যানের সামনের সড়ক ছাপিয়ে লাইন চলে গেছে খেজুর বাগান পর্যন্ত।
বিজয় সরণি এলাকার পেট্রোল পাম্পের সামনেও একই অবস্থা। প্রচণ্ড গরমে এত দীর্ঘ সময় অপেক্ষা, ভোগান্তি চরমে উঠেছে চালকদের। কাল রাত 9টা থেকে এখন প্রায় 10টা বাজে, প্রায় 13-14 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছে। সারা রাত্র বাইরে, দুপুর নাই, খাওয়া নাই, দাওয়া নাই, রাত্রে গেছে। আসলে কষ্টের কথা বইলে বোঝানো যাবে না। ছুটির দিন হওয়ায় অনেক চাকরিজীবী ঢাকার বাইরে থেকেও এসেছেন তেল নিতে। পণ্যবাহী ট্রাক চালকদের অবস্থা আরও খারাপ। বহু কষ্টে তেল পাওয়া গেলেও পরিমাণে এত কম যে সড়কেই বন্ধ হয়ে যেতে পারে গাড়ির চাকা। রাত্র 8টা বাজানে তেলের জন্য, ডিজেলের জন্য সিরিয়ালে দাঁড়াইছি। এখন পর্যন্ত তেল পাই নাই। বিএপি গাড়ি আছে, সিরিয়ালের গাড়ি আছে, 12 মাস যারা তেল নেয় হেরা এই পাম্পে তেল নিতে পারে, আমরা পারি না। এই জায়গায় জব করি, 1 লিটার করে তেল লাগে প্রতিদিন যাওয়া আসায়। আমি কোনোদিন এরকম ভোগান্তিতে পড়িনি। সাভার, তারপর হেমায়তপুর, কোনো পাম্পে আমি তেল পাইনি। আমরা যে পরিস্থিতিতে আছি, মানে খুব ভয়াবহ পরিস্থিতি। ঢাকায় বাইরে গেলে তেল দিচ্ছে না। সরকার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এবং খোলা বাজারেও যে তেল বিক্রির যে প্রবণতা আমরা দেখেছি এবং ভ্রাম্যমাণ আদালতও কিন্তু বসানো হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, যাতে কেউ যাতে মজুত না করে সেই বিষয়টি কিন্তু নজরদারির মধ্যে রেখেছে। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, খুলনা, মৌলভীবাজার, চট্টগ্রামে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। কোথাও কোথাও হাতাহাতির পর্যায়ে চলে গেছে পরিস্থিতি। এদিকে সংকটের বিষয় মাথায় রেখে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি আরও জানান, বিভিন্ন উৎস থেকেও জুন মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে সরকার। দেশে এপ্রিল ও মে মাসে জ্বালানি মজুত নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানোর কথা ভাবা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে আরও একটি এলএনজি টার্মিনাল এবং একটি এলপিজি টার্মিনাল নির্মাণের বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেলে মহেশখালীতে প্রস্তাবিত জ্বালানি প্রকল্প ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অন্তত 90 দিনের জ্বালানি নিরবচ্ছিন্নভাবে সংরক্ষণ করা যায়, সেই লক্ষ্যেই স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর কাজ চলছে। প্রতিমন্ত্রী জানান, সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের মতো বড় বিনিয়োগের প্রজেক্টগুলো রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগে বিলম্বের কারণে পূর্ণ ক্ষমতায় চালু হতে দেরি হয়েছে। বর্তমানে সরকার এসব বাধা কাটিয়ে কাজের গতি বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দিচ্ছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও 2024 সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ খতিয়ে দেখছে ভারত। বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি পর্যালোচনার কথা জানিয়েছে দেশটি। দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অনুরোধটি দিল্লি খতিয়ে দেখছে। বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে ভারত। ভারতের মুখপাত্র জানান, তারা বাংলাদেশের সব ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
সংরক্ষিত নারী আসনে কারা সরকার দলীয় সংসদ সদস্য হবেন তার নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকেল থেকে রাত অবধি চলে দলের মনোনয়ন বোর্ডের সভা। নারী এমপি যাচাই বাছাই প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড। ইফতেখার রেজার রিপোর্ট। শুক্রবার দুপুর হতেই জমজমাট হতে শুরু করে বিএনপির গুলশানের চেয়ারম্যানের কার্যালয়। বিকেল ৩টায় নারী আসনে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। এখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় 400 জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। মনোনয়ন প্রত্যাশীদের আশা, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা মূল্যায়ন করবে দল। যারা ত্যাগী, যারা যোগ্য, যারা শিক্ষিত, যারা 17 বছর মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, আশা করি আমার দল তাকেই সিলেকশন করবে। আমি মনে করি যে উনারা যা সিদ্ধান্ত নেবেন, যেটা সঠিক সিদ্ধান্ত নেবেন, উনারা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যানের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড। যোগ্যতা, অতীত ভূমিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। এদিকে রাজধানীতে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যখন আমরা চোখের সামনে দেখলাম 24 জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। শুক্রবার রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এই অভিযোগ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাই জাতীয় স্বার্থে রাজপথে নামতে হচ্ছে 11 দলকে। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমিরদের নিয়ে প্রথম সম্মেলন। সভাপতিত্ব করেন দলের আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, সবশেষ জাতীয় নির্বাচন ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সংবিধানের ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে সরকার। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ করেন জামায়াত প্রধান। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছে। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। সরকার ব্যাংকগুলোর উপর কালো হাত বাড়াচ্ছে মন্তব্য করে সব অপকর্ম প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাষ্ট্র। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না, সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি সহ সংকট নিয়ে লুকোচুরি খেললে পরিস্থিতি উত্তরণ কঠিন হবে। জুলাই চেতনার আলোকে জনগণকে সঙ্গে নিয়ে দেশ চালাতে সরকারের প্রতি আহ্বান তার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। মানিকগঞ্জে 9 বছরের শিশু আতিকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছে অভিযুক্তর বাবা ও চাচা। মানিকগঞ্জ জেলা সদরের হাটিপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় আতিকা।
পরে বনপাড়িল দক্ষিণপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আতিকাকে হত্যার অভিযোগে নাইম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে পালিয়ে যায় সে। পরে রাতে নাইমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। এ সময় গণপিটুনিতে তার বাবা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়া নিহত হন এবং অন্য একজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিম্নমানের কয়লা আমদানির অভিযোগে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জায়কোডি। একই সঙ্গে মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা হেমাপালাও পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্টের গণমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিম্নমানের কয়লা আমদানির অভিযোগের তদন্তের পথ সুগম করতে মন্ত্রী পদত্যাগ করেছেন। অন্যদিকে জ্বালানি মন্ত্রীর পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং মন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় কোনো জালিয়াতি বা দুর্নীতি ঘটেনি। তিনি জানান, 6 মাসের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য রয়েছে যাতে স্বচ্ছতা বাড়ে এবং জনগণের আস্থা জোরদার হয়। প্রবাসের খবর। প্রবাসীদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে মালয়েশিয়ায় আয়োজিত সোনালী সন্ধ্যা কনসার্টে অংশ নিতে যাচ্ছেন প্রীতম হাসান, জেফার, প্রতীক হাসান, পূজা চেরি ও তমা মির্জা সহ এক ঝাঁক তারকা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী 24 মে কুয়ালালামপুরের মিনারা PGRM টাওয়ার 2-এ বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এক সংবাদ সম্মেলনে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান NS ইউনিক গ্লোবাল SDN BHD কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আলামিন সরকার ও শারমিন রহমান। ছুটির দিন থাকায় প্রায় 4,500 প্রবাসী বাংলাদেশি এই কনসার্টে অংশ নেওয়ার সুযোগ পাবে বলে প্রত্যাশা আয়োজকদের। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের 33 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন। সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, সহসভাপতি মাসুদ রানা, সহসভাপতি ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন, লাভবাহিক সম্পাদক শাহজালাল ভুট্টো। এই কমিটির 2028 সালে 14 এপ্রিল মেয়াদ শেষ হবে। জেদ্দা পার্কের ফার্স্ট ফ্লোরে নারীদের জন্য বিশেষায়িত ফেহাস এলিট আবায়া অ্যাটালিয়ের শোরুমের উদ্বোধন হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, পরিচালক কামরুন নাহার শিল্পীর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশের কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন আলহাজ আব্দুর রহমান হৃদয়, সুলতান, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সাইফুল শেখ, ইকবাল সুজন সহ আরও অনেকে। দোকান মালিক বলেন, আধুনিক ও রুচিশীল সব ডিজাইনের বিশাল আবায়া ও বোরখার সংগ্রহ রয়েছে ফেহাসের শোরুমে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন হারে হতাশ সমর্থকরা। ব্যাটারদের ব্যর্থতাকে হারের মূল কারণ হিসেবে দেখছেন তারা। 40 ওভারের ভিতরে খেলা শেষ হয়ে যাবে, কিন্তু শেষের দিকে ডট খেতে 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 এরকম অবস্থা হলো যে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা হারবো। পুরো হতাশ ভাই, সে নারায়ণগঞ্জ থেকে খেলা দেখতে আসছে, এখন পুরো হতাশ। আফিফ খেলতে পারে না ভাই, আফিফে খেলোয়াড়ে না, আফিফের জায়গায় এরা বলে অঙ্ক আরো ভালো খেলে। পৃথিবীতে এমন একটা নিয়ম করা উচিত যে পারফরমেন্সের উপরে খেলোয়াড়দের বেতন বা আদার্স ফেসিলিটি দেওয়া হবে, তাহলে ওরা ভালো খেলবে। টাকা দিয়ে যদি এত টাকা দিয়ে টিকিট কেনা যাবে, বাসাতে আসলাম এত টাকা দিয়ে খেলাতে দেখার জন্য আসি নাই ভাই। খেলার মূল চালিকা শক্তি হলেন সমর্থকরা। সেই সমর্থকরাই স্টেডিয়ামে থেকে যান সুবিধাবঞ্চিত। বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ দেখতে এসে অনেকের অভিযোগ খাবারের উচ্চ মূল্য ও শৌচাগারের পরিবেশ নিয়ে। মিরপুর থেকে দর্শকদের অভিজ্ঞতা তুলে ধরেছেন নিলয় মজুমদার। বাংলাদেশের ক্রিকেট এখন পর্যন্ত যতটুকু এগিয়েছে এর পেছনে দর্শকদের অবদান কম নয়। জয় কিংবা হার যে কোনো সময় লিটন মিরাজদের পাশে দাঁড়িয়েছেন দর্শকরা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিন বাস্তবতা হচ্ছে সেই দর্শকরাই স্টেডিয়ামে এসে পড়ছেন নানা ভোগান্তিতে। দিনের অবসর সময়টা ভালো কাটাতে মানুষ খেলা দেখতে আসেন স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামই মেঝেতে পানি পড়ে রয়েছে, বাথরুমের পানি এসে পড়েছে, উপচে পড়েছে এই মাঝের জায়গাটাতে। এই সমস্যাটা সমাধান কে করবেন? তামিম ইকবাল বৃহস্পতিবারে তিনি বলেছিলেন এক ভিডিও বার্তায় যে খুব শীঘ্রই দর্শকদের এই সমস্যার সমাধান করা হবে। খেলা উপভোগের আনন্দের মাঝেই সামনে এসেছে একাধিক অভিযোগ, যার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ খাবারের উচ্চ মূল্য। বোর্ড সভাপতির কাছে আমরা আশা করি যে আমাদের দ্রব্যমূল্য বাড়ি যেটা থাকবে এখানেও সেটা একই থাকবে। আমরা যখন আসছি হাইটা 10 জন 5 জন 20 জন
সবাই ভাই টিকিট লাগবো যখন কাউন্টার আছে টিকিট তো শেষ ভাই টিকিট কই যায়। শুধু খাবারের দামই নয়, স্টেডিয়ামের শৌচাগারের পরিবেশ নিয়েও আছে তীব্র অসন্তোষ। এখানে যে আমাদের যে নারী দর্শকরা আছে তারা কিভাবে এই 7 ঘন্টার ম্যাচে ওয়াশরুম ছাড়া থাকবে, এটা নারীদের জন্য কোনোভাবেই উপযোগী না। মেয়েদের কেন মানে ছেলেদেরও মনে হয় না, আমার মনে হচ্ছে না যে যাওয়ার উপযুক্ত। এছাড়াও টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগ জানিয়েছেন দর্শকরা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।